আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে? আর এদিকে সিরিয়ায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি ইরানের আহ্বান। এরপরই থাকছে রক্তক্ষয়ী অবরোধ, মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আর এরপরই থাকছে 44,000 বন্দীকে ক্ষমা করে দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় 5 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য দিয়েছে। ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তারতাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এমনকি জাতিসংঘের আপত্তি কানে না তুলে ইসরায়েলের সেনারা বাফার জোন পেরিয়ে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন এখন আবার সিরিয়ায় হামলা শুরু করলো? এর নেপথ্য কারণ হিসেবে ইসরায়েল বলছে তাদের লক্ষ্য হলো দেশটির সামরিক বাহিনীর সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। তারা চাচ্ছে সিরীয় বাহিনীর অস্ত্রগুলো যেন চরমপন্থীদের হাতে না পড়ে। ইসরায়েলের দাবি, তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্রাগার, গোলাবারুদ সংরক্ষণাগার, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। সিরিয়া ও ইসরায়েলকে আলাদা করে গোলান মালভূমি সংলগ্ন বাফার জন্য সেনা মোতায়েন করেছে তারা। 1974 সালে জাতিসংঘের অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসাবে এই বাফার জোনকে নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। গোলান মালভূমির প্রায় 2/3 ইসরায়েলের দখলে। বাশারের পতনের পর বাফার জোনের 400 বর্গ কিলোমিটার এলাকাও তারা দখলে নিয়েছে। গোলান মালভূমির অবশিষ্ট এলাকার নিয়ন্ত্রণ সিরিয়ার কাছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার সাংবাদিকদের বলেন, গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ার যেসব অঞ্চল 1974 সাল থেকে নিরস্ত্রীকরণ অঞ্চল ছিল, সেগুলো চিরদিনের জন্য ইসরায়েলের অংশ হিসেবে থাকবে। তবে সিরিয়ার হামলার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য কি তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েল সরকার শুধু বলছে তারা ইসরায়েলের প্রতিরক্ষার স্বার্থে কাজ করছে। এর বাইরে এমন কিছু বলেনি যা থেকে সিরিয়া ঘিরে দেশটির উদ্দেশ্যে সম্পর্ক ইঙ্গিত পাওয়া যায়। যদিও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি সিরিয়ার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ডেস বলেছেন, ইসরায়েল সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের মজুদকে লক্ষ্যবস্তু করেছে, কারণ সে তার নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকি দূর করতে চায়। আবার উপদ্বীপ বিষয়ক পেন্টাগনের সাবেক পরিচালক আরও বলেন, 2013 সালে ফ্রান্স সরকারের করা এক হিসাব মতে সিরিয়ায় প্রায় 1000 টন রাসায়নিক অস্ত্র ছিল। জাতিসংঘের তত্ত্বাবধানে এসব রাসায়নিক অস্ত্র ধ্বংসের কথা ছিল। সিরীয়রা 2014 সালে জানায় এগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, কিন্তু তারা 2017 ও 2018 সালে বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলা চালায়। তবে এই মুহূর্তে সিরিয়ায় কত রাসায়নিক অস্ত্র রয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি বিশ্লেষক রুচেস। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েল সিরিয়ায় বিমান বাহিনী ও দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর হামলা চালাচ্ছে। তার কথায় এর ফলে এখন সিরিয়ার মরুভূমি থেকে আইএস এর মতো জঙ্গি গোষ্ঠী বের হলেও তাদের রাসায়নিক অস্ত্র সরবরাহ করার ক্ষমতা থাকবে না, এবং এর পিছনে একটি অনিশ্চয়তাও কাজ করছে। ইসরায়েলিরা জানে না সিরিয়ায় কেমন সরকার হতে চলেছে। মূলত তারা তাদের কোনো সুযোগ দিতে চায় না। আর এদিকে সিরিয়ায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি ইরানের আহ্বান। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং সিরিয়ায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় প্রায় সমস্ত প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল 1974 সালের সমঝোতা চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 350 নম্বর ইস্তেহার লঙ্ঘন করে সিরিয়ার আরও ভূখণ্ড দখল করেছে। এ অবস্থায় এ অঞ্চলের সব দেশের উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও
কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যে কোনো আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব পালন করার কথা থাকলেও মার্কিন বাধার কারণে এই প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় দর্শকে পরিণত হয়েছে। আব্বাস আরাকচি আরও বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আরব ও মুসলিম বিশ্ব তথা জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যারা আইনের শাসন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক নীতিমালায় বিশ্বাসী, তাদের কেউ এ বিষয়ে উদাসীন থাকতে পারে না। আর এদিকে রক্তক্ষয়ী অবরোধ। মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা আরাকান আর্মির দখলে। মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক জান্তার শেষ ঘাঁটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দখল করে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। এর মাধ্যমে প্রথমবারের মতো মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার এলাকা পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। আরাকান আর্মির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বর্ডার গার্ড, পুলিশ ব্যারাক অনেকেই খালি পায়ে বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে, আর তাদের ওপর দিয়ে উঠছে সামরিক বিমান। এটি দেশটির সামরিক জান্তার নেতা জেনারেল মিংয়ের জন্য একটি অপমানজনক পরাজয়। বর্তমানে শুধু রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে সামরিক শাসনের দখলে রয়েছে, তবে সেটি দেশটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে আরাকান আর্মি প্রথম বিদ্রোহী গোষ্ঠী হিসেবে একটি পুরো রাজ্যে নিয়ন্ত্রণ নেওয়ার পথে রয়েছে। এবছরের শুরু থেকে আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে মিয়ানমারের সেনাবাহিনী একের পর এক শহর থেকে পিছু হটেছে। এর আগে আরাকান আর্মি গত বুধবার জানায়, কুখ্যাত জান্তা জেনারেল থুরেইন তুন সহ হাজারো মিয়ানমার সেনাকে আটক করেছে তারা। রাখাইন রাজ্যে অভিযানের সময় বাংলাদেশ সীমান্ত মংডু শহর থেকে তাদের আটক করা হয়। আর এদিকে 44,000 বন্দীকে ক্ষমা করে দিয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সরকারের সমালোচনাকারী থেকে শুরু করে বিরোধী মতাদর্শের কর্মীসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হাজার হাজার বন্দীকে ক্ষমা করে দেবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তো। আইনমন্ত্রী সুব্রতমান এনডি আক্টাস বলেছেন, মানবিক কারণে এবং দেশের জনাকীর্ণ কারাগুলো থেকে মুক্তি দিতে দেশব্যাপী প্রায় 44,000 বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হতে পারে। এই সংখ্যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির মোট বন্দীর প্রায় 30% সমান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব বন্দীকে ক্ষমা করা হবে তাদের মধ্যে মানহানি ও বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিরাও রয়েছেন। এছাড়াও ইন্দোনেশিয়ার ইলেকট্রনিক ইনফরমেশনস অ্যান্ড ট্রানজ্যাকশনস আইনের অধীনে প্রেসিডেন্টের মানহানি করেছেন এমন বন্দীরাও রয়েছেন। এনডি আক্টাস বলেন, মত প্রকাশের স্বাধীনতা চর্চা করে কর্তৃপক্ষের সমালোচনা করা বা পাপুয়া প্রদেশে বিক্ষোভ করার কারণে কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে 18 জন সক্রিয় কর্মীও মুক্তি পাবেন। 1969 সালে জাতিসংঘ সমর্থিত একটি বিতর্কিত গণভোটের পর পাপুয়া অঞ্চল ইন্দোনেশিয়ার শাসনাধীন আসে। অনেক পাপুয়াবাসী বলেন, এটি স্থানীয় জনগণের ইচ্ছার প্রতিফলন নয়। পাপুয়া স্বাধীনতা নিয়ে আলোচনা ইন্দোনেশিয়া সরকারের জন্য একটি স্পর্শকাতর বিষয়। সরকার দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে যে গণভোট বৈধ ছিল। এদিকে মুক্তি পেতে যাওয়া অন্যদের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা এবং এইচআইভির মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত বন্দীরাও রয়েছেন। সরকার এখন বন্দীদের নামের তালিকা প্রণয়ন সহ পরিকল্পনা চূড়ান্ত করছে। পরিকল্পনা নিয়ে পার্লামেন্টের সঙ্গেও আলোচনা হবে। ইন্দোনেশিয়ার কারাগারগুলো বেশ জনকীর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এর অন্যতম কারণ হলো কঠোর মাদকদ্রব্য আইনের অধীনে মাদক সম্পর্কিত অপরাধে দোষীদের পুনর্বাসনের পরিবর্তে কারাগারে পাঠানো হয়।